হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি কেউ একজন জানাবেন। কেউ যদি একটু কমেন্টে বলেন শুনতে পাচ্ছেন কিনা? ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দিদারুল ফারুক ভাই শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো আমরা স্টার্ট করব এখনই। জাস্ট হয়তোবা আরো ১টা ২টা মিনিট একটু ওয়েট করতে পারি আমরা। সো আপনাদের সবাইকে শুভেচ্ছা, সালাম, শুভেচ্ছা এবং আমাদের কৃতজ্ঞতা যে আপনারা জয়েন করেছেন। এবং আশা করছি আমরা আমাদের আজকের এই সেশনটা ফ্রুটফুল হবে আপনাদের জন্য এবং আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমাদের এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করতে চাই এবং এটির সাথে আপনাদের যেসব প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো কিন্তু আমরা অ্যান্সার দিব। সো একটু ডিসক্লেমার দেই যে এই মিটিংটা কিন্তু রেকর্ড হচ্ছে, সো আপনারা চাইলে আপনাদের ভিডিও অফ করে রাখতে পারেন। সো এটা আমাদের ইন্টারনাল ইউজের জন্য আমরা হয়তোবা রেকর্ড করছি এবং সেটা হয়তোবা আমাদের মার্কেটিং এ কোনো কারণে কখনো কখনো ইউজ করা হতে পারে। সো এই জিনিসটা খেয়াল রাখবেন। কেউ যদি মনে হয় যে ভিডিও অন করবেন না, কাইন্ডলি অন না করাটাই ভালো হবে। সো আমরা স্টার্ট করি, যেহেতু আপনারা সবাই শুনতে পাচ্ছেন। আমরা স্টার্ট করি, ৯টা অলরেডি বাজে, ৯টা ১ বাজে। সো আমি জাস্ট আমাদের একটু ইন্ট্রোটা দেব, দেন আমরা প্রেজেন্টেশনে চলে যাব যে আসলে আমরা কেন এই বা এই ওয়েবিনারটা নিয়ে, যেটা নিয়ে আমরা করতে যাচ্ছি, যে আসলে কিভাবে সেলস বাড়াতে পারেন বা ডিজিটাল মার্কেটিং দিয়ে আপনি কিভাবে আগাতে পারেন বা ইফেক্টিভ ডিজিটাল মার্কেটিং বলতে কি বোঝায় এবং সেই জিনিসটা কিভাবে এক্সিকিউট করা যেতে পারে, এইটা নিয়ে আমরা কথা বলবো। সো প্রথমে আমরা একটু আমাদের সম্পর্কে অল্প করে একটু শেয়ার করব। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন কাইন্ডলি। ওকে। সো আমাদের কোম্পানির নাম বিয়ন্ড ব্র্যাকেট লিমিটেড। সো আমরা ডিজিটাল মার্কেটিং এ কাজ করছি প্রায় ৪ বছরের মতো এবং আমরা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, আরজিএসসি তে রেজিস্টার্ড। সো স্ক্রিনে আমাকে দেখতে পাচ্ছেন, আমি কোম্পানির ফাউন্ডার এবং সিইও। আমার নাম শামসুজ্জামান রিটন। সরি, শামসুজ্জামান রিটন। সো আমরা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। আমাদের সার্ভিসগুলোর মধ্যে ডিজিটাল মার্কেটিং ছাড়াও কিন্তু আরো অন্যান্য সার্ভিস আমরা প্রোভাইড করি বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন ক্লায়েন্টসদেরকে। সো ডিজিটাল মার্কেটিং এর বাইরে আমরা যা যা প্রোভাইড করি সেগুলোর মধ্যে ধরতে পারেন যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট, ইআরপি আমরা দিয়ে থাকি এবং ডিজিটালের মধ্যে পরে এসইও, সেটাও আমরা প্রোভাইড করি। সো আমাদের টিমটা খুব বড় না, যদিও এটা বেশ আগের একটা ইমেজ। রিসেন্টলি আমাদের টিম চেঞ্জ হচ্ছে, রেগুলারলি চেঞ্জ হচ্ছে। সো টিম আমাদের চেঞ্জ হচ্ছে রেগুলার। আমরা হাইব্রিড টিম হিসেবে কাজ করি, ইনহাউস এবং রিমোট দুইটাই থাকে। আর সার্ভিসের মধ্যে যেটা বলছিলাম যে ডিজিটালের মধ্যে এইগুলো পড়ে, যে ডিজিটাল মার্কেটিং মান্থলি আমরা প্রোভাইড করি, এসইও প্রোভাইড করি, সিআরএম নিয়ে কাজ করি আমরা। সিআরএম যদিও বাংলাদেশে খুব বেশি লোকজন ইউজ করে না বা মার্কেটিং এর ক্ষেত্রে ইউজ করে না। অ্যান্ড মিডিয়া বা মার্কেটিং এর যে টেকনোলজি, এগুলো আমরা সবগুলোই কভার করি। মেটা বা ফেসবুক তো আছেই, এর বাইরে ইউটিউব, গুগল, লিঙ্কডইন, এগুলো সবই আমরা কভার করি। তো এখানে আমাদের কিছু ক্লায়েন্টসকে দেখা যাচ্ছে। আমরা একটু কুইকলি সামনে যাই। সো আমরা বেসিসে রেজিস্টার্ড, যেহেতু এর আগে বললাম যে আমরা আসলে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার আউটসোর্সিং এবং ডিজিটাল, এই সার্ভিস এরিয়াটা আমরা কভার করি। আইটি বা আইটিইএস বলতে পারেন। সো আমরা বেসিসে রেজিস্টার্ড একটা কোম্পানি, বেসিসের অ্যাসোসিয়েট মেম্বার আমরা, এবং আরজিসিতে রেজিস্টার্ড তো বললামই। আর আমাদের সাথে আমাদের ওয়েব অ্যাড্রেসটা বলে দেই আমি, যে beyondbracket.com আমাদের ওয়েব অ্যাড্রেস। এখানে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কস গুলো দেখা যাচ্ছে। সো আমরা ব্যাক করি, আমরা এটা স্টপ করি এবং আমরা আজকের যে প্রেজেন্টেশন বা যেটা নিয়ে কথা বলার জন্য আমরা এই ওয়েবিনারটাতে এসেছি, সেইটাতে আমরা চলে যাই। সো আপনারা যদি শুনতে না পান আমাকে কাইন্ডলি জানাবেন মেসেজে, আর যদি সব ঠিক থাকে তাহলে আমরা সামনের দিকে মুভ ফরওয়ার্ড করি। আমি একটু আজকের
যে জিনিসগুলো যেভাবে আমরা এই ওয়েবিনারটা বা এই সেশনটা কভার করবো সেটা আমি একটু ব্রিফলি বলি। শুরুতে আমি একটু আইডিয়া দিই যে আসলে কেন আমরা এই ওয়েবিনারটা করতে যাচ্ছি বা করছি আজকে, এবং তারপরে যে টপিকটা ছিল যে ইফেক্টিভ ডিজিটাল মার্কেটিং কিভাবে করা যায়, সেটা দিয়ে আপনি সেল কিভাবে বাড়াতে পারেন, সেল দ্বিগুণ করতে পারেন অথবা লস থেকে প্রফিটে আসতে পারেন, সেই জিনিসগুলোকে আবার করব। এবং লাস্টলি আমরা যেটা করবো যে আপনাদের যদি প্রশ্ন থেকে কেউ প্রশ্ন করতে চান স্পেসিফিক, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা আমাদের জায়গা থেকে দিব। ওকে, এখন আসি আপনি কেন আমরা এই ওয়েবিনারটা করছি। এটা তো একটা ফ্রি ওয়েবিনার, তো এটা করার কারণটা কি নিশ্চয়ই আপনাদের প্রশ্ন থাকতে পারে। তো এটার উত্তরটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড আমাদের কাছে। সেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি এই মার্কেটে অনেকদিন ধরে কাজ করছি, এবং যেটা দেখছি যে লোকজনের মাঝখানে যারা ইভেন যারা অনেক পুরাতন বিজনেস অলরেডি এস্টাবলিশ, তাদের মধ্যেও কিন্তু ডিজিটাল মার্কেটিং নিয়ে বা ওভারঅল মার্কেটিং নিয়ে এক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং বা প্রপার আন্ডারস্ট্যান্ডিং এর অভাব আছে। তো সেই জায়গাটাতে আমরা কভার করতে চাই বা আমরা একটা ভ্যালু অ্যাড করতে চাই, এবং আমাদের উদ্দেশ্য যে কন্টিনিউয়াস ওয়েতে আমরা এই কাজটা করব, হয়তোবা সামনে আরো ফ্রিকোয়েন্টলি করব, হয়তোবা এখন ইনফ্রিকোয়েন্ট হবে কিন্তু সামনে আরো ফ্রিকোয়েন্ট আমরা করার চেষ্টা করব। সো মূলত হচ্ছে উদ্দেশ্য হচ্ছে ইন্ডাস্ট্রিতে আমাদের একটা কন্ট্রিবিউশন রাখা। আরেকটা বড় উদ্দেশ্য যেটা বলতে পারি যে এটা মেইন উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা আসলে আপনাদের সাথে রিলেশনশিপ বিল্ড করতে চাই। বিজনেসটা আসলে একদিনের জন্য না। আজকে যারা টাইম ম্যানেজ করে এইখানে এসছেন, আমরা প্রত্যেককে শুভেচ্ছা জানাই, আমাদের কৃতজ্ঞতা জানাই। তো বিজনেস কিন্তু সবসময় লং টার্ম, কখনো শর্ট টার্মে আসলে বিজনেস হয় না। আপনি একটা মানুষের সাথে যখন কথা বলেন, একটা রিলেশনশিপ স্টার্ট হয়, দেন এই রিলেশনশিপটা আস্তে আস্তে সেলসের দিকে যেতে পারে, সেলস নাও হইতে পারে, সেল নাও হইতে, কনভার্সন নাও হতে পারে। কিন্তু এই যে একটা মানুষের সাথে রিলেশন বিল্ড করা, এইটা থেকে অনেক কিছু হয়। লাইক এখানে যারা আজকে আছেন, তারা হয়তো বা আমাদের কাছ থেকে সার্ভিস নিবেন না, কিন্তু এমন হতে পারে যে সরি এমন হতে পারে যে যারা এখানে আছেন তারা যদি আমাদেরকে প্রপারলি বুঝতে পারেন যে আমরা আসলে কি ধরনের কোম্পানি, আমরা কি রকম ভ্যালু দেওয়ার চেষ্টা করি, সেটা যদি তাদের ভালো লাগে, আপনাদের কারো ভালো লাগে, তারা সেক্ষেত্রে আপনার হয়তো বা অন্য একজনকে রেফার করতে পারেন। আপনার হয়তো লাগতে না পারে, কিন্তু অন্য একজনকে রেফার করতে পারেন। বাট আইডিয়াটা হচ্ছে এরকম যে রিলেশনশিপই কিন্তু হচ্ছে, আপনি যেটাই করেন, আপনি প্রোডাক্ট সেল করেন অথবা সার্ভিস সেল করেন, রিলেশনশিপ সবসময় আপনাকে, রিলেশনশিপ বলেন বা নেটওয়ার্কিং বলেন, আপনাকে বেটার বিজনেসের দিকে নিয়ে যায় বা বিজনেস গ্রোথের দিকে নিয়ে যায়। এই জিনিসটা আমরা অনেকে আসলে ওইভাবে হয়তো বা ওইভাবে রিয়েলাইজ করি না, কিন্তু আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং বা আমাদের যে এক্সপিরিয়েন্স, ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, সেটা থেকে আমরা দেখি যে যত না আমরা কাস্টমার পাই মার্কেটিং, ডাইরেক্ট মার্কেটিং দিয়ে, ডিজিটাল মার্কেটিং হোক, যেটা ফেসবুক অ্যাড হোক বা গুগল অ্যাড হোক, যেটাই হোক, ডাইরেক্ট মার্কেটিং থেকে আমরা যতটা কাস্টমার পাই, তার চেয়ে অনেক বেশি কাস্টমার পাই কিন্তু আমরা রেফারেল থেকে, নেটওয়ার্কিং থেকে, যাদের সাথে আমাদের অলরেডি আন্ডারস্ট্যান্ডিং আছে, রিলেশন আছে, যাদের সাথে আমরা রেগুলার কথাবার্তা বলি, রেগুলার একটা ভ্যালু দেই। ভ্যালু দেওয়া মানে হচ্ছে এরকম যে, ধরেন আমি কথার কথা একটা এক্সাম্পল দিই, আমরা কিন্তু অলরেডি ওয়েবিনারে চলে এসেছি, আমরা আসলে এই জিনিসগুলো আমরা কভার করবো যে ডাইরেক্ট মার্কেটিং কিন্তু সবসময় মার্কেটিং না। এখানে অনেক কিছু রয়েছে যেগুলো আমরা বুঝি না বা আমরা হয়তো ওইভাবে কাউন্ট করি না, কিন্তু ওইগুলো আপনাকে সরাসরি কাস্টমার না দিলেও ইনডাইরেক্টলি কাস্টমার দেয়, এবং ইন দ্য লং রানে কাস্টমার দেয়, এবং লং টার্মে আপনাকে হেল্প করে। সো এরকম অনেক দেখা যায় যে একটা কাস্টমার একজনের সাথে হয়তো আমার কথাবার্তা হয়, সে আমাকে, আমার পরিচিত, সে হয়তো আমাকে তার কোনো একটা বিজনেসের প্রয়োজনে বা কোনো একটা কিছুতে হয়তো আমাকে কল দেয়, কোনো একটা পরামর্শ চাই, আমি তার সাথে কথা বলি, একটা দুইটা মিনিট কথা বলি। সে আমার কাছ থেকে কোনো কিছু হয়তো কেনে না, কোনো সার্ভিস আমার কাছ থেকে বাই করে না, কিন্তু উনি আমাকে অনেকের কাছে রেফার করেন, আমরা কিন্তু ওইভাবে কাস্টমার পাই। সো এই জন্যই আজকের এই ওয়েবিনারটার মূলত আপনাদের সাথে নেটওয়ার্কিং করা আমাদের উদ্দেশ্য। এবং আমরা একটা আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। তো ওইখানে আমরা আপনাদেরকে বলবো যে আপনারা ওখানে কানেক্টেড যদি থাকেন, আমরা ওখানে রেগুলার আপনাদের সাথে কানেক্টেড থাকবো। সামনে যেসব ওয়েবিনার হবে বা ইভেন্ট হবে, সেগুলো আমরা ওই গ্রুপের মাধ্যমে মডারেট করব বা ওখানে লিঙ্কগুলো শেয়ার করব। অন টপ অফ দ্যাট, আপনাদের যদি কোনো ডাইরেক্ট প্রশ্ন থাকে সেখানেও করতে পারেন, সেক্ষেত্রেও আমরা চেষ্টা করবো আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। তো যেটা বললাম যে আমাদের কোম্পানির ভ্যালু হচ্ছে যে আমরা যদি সরাসরি কাস্টমার না, যারা প্রসপেক্ট, যারা আমাদের টার্গেট অডিয়েন্স, তাদের সাথে আমাদের রিলেশন বিল্ড করতে পারি, তাহলে আমাদের বিজনেস এমনিতেই হবে। আমি যদি আপনাকে বলি যে আমাদের কাছ থেকে সার্ভিস নেন, সেই ক্ষেত্রে এটা যতটা না অড হবে বা ইনএফেক্টিভ হবে, তার চেয়ে বেশি ইফেক্টিভ হবে যদি আমরা আপনাদের সাথে ভালো একটা রিলেশনশিপ বিল্ড করতে পারি। সো আমার হয় আইডিয়াটা ক্লিয়ার, এটা নিয়ে আর তেমন কিছু বলার নাই। সো আমরা
অ্যাকচুয়ালি এই ওয়েবিনার থেকে তেমন কিছুই আশা করছি না। আশা করছি সেটা হচ্ছে যে আপনাদের সাথে আমাদের একটা রিলেশনশিপ বিল্ড হবে। লং টার্মে আমরা হয়তোবা আপনাদের কাছ থেকে রেফারেল পাবো, অথবা আপনারা হয়তো আমাদের কাছ থেকে সার্ভিস দিবেন, অথবা নাও নিতে পারেন, তাতে কিছু যায় আসে না। বাট আমরা একটা গুড এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবো, যাতে এই ইন্ডাস্ট্রিতে আমাদের ওভারঅল যাতে আমরা গ্রো করতে পারি, সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমার মনে হয় আমার ব্যাখ্যাটা এটুকুই। সো আমরা প্রেজেন্টেশনে যাই, যে যেটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম সেই জায়গাটায় আমরা চলে যাই। সো আমি একটা স্লাইড শেয়ার করবো এবং ওটা ধরে ধরেই আসলে সামনে যাব, এবং সবার শেষে আপনাদের প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিব। সো যদি মনে হয় যে কেউ শুনতে পাচ্ছেন না বা আমার কোনো মাইক ইস্যু থাকে, সেটা জানাবেন কাইন্ডলি। সো আমি স্লাইডটা শেয়ার করি। আমার স্লাইডটা আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। ওকে, সো আমরা মোটামুটি অনেকগুলা মানে শুরুর দিকে কভার করে নিয়েছি। আমরা এখানে আসি। সো ডিজিটাল মার্কেটিং এর পাওয়ার কি, এটা অ্যাকচুয়ালি খুব বেশি মনে হয় বলার কিছু নেই। আমরা যারা এখানে জয়েন করেছি, আমার মনে হয় প্রত্যেকেই হয়তো আমরা বিজনেস করি, এবং প্রত্যেকেই জানি যে ডিজিটাল মার্কেটিং এখন ইগনোর করার আর কোনো ওয়ে নাই। বিকজ লোকজন সারাক্ষণই কিন্তু অনলাইনে। সো এখানে ডাটাগুলো সরাসরি আমার বলার তেমন কিছু নাই, যে 29% মার্কেটার ফেসবুক বা মেটা এই প্ল্যাটফর্মটাকে হাইয়েস্ট আরওআই দেয়, এটা মনে করে যে ওইখান থেকে সবচেয়ে বেশি বিজনেস পাওয়া যায় বা রেভিনিউ পাওয়া যায়। সো বাংলাদেশের পার্সপেক্টিভে এই নাম্বারটা আরো অনেক বেশি। এটা গ্লোবালি হয়তো বা চলে, কিন্তু বাংলাদেশে মিডিয়া বা যে মিডিয়াতে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেই বা আমরা মার্কেটিং করি, সেই মিডিয়াটা মেইনলি মেটা বা ফেসবুক। তো এরপরে গুগল আছে, বাট গুগলের পরিমাণটা খুব কম, আমরা খুব কম ইউজ করি। বাট এই জায়গাটায় একটু গ্যাপ আছে, যেটা হচ্ছে যে অনেক ধরনের সার্ভিস রয়েছে যেগুলা গুগলে বেশি ইফেক্টিভ, গুগলে মার্কেটিং করাটা ইফেক্টিভ। সো এই জায়গাটায় আমাদের অনেকের আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ আছে। আমরা মনে করি যে মার্কেটিং, অনলাইন মার্কেটিং মানে হচ্ছে ফেসবুক মার্কেটিং। অ্যাকচুয়ালি তা না, গুগলের বাইরেও কিন্তু অনেক মার্কেটিং রয়েছে, যেমন লিঙ্কডইন। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যে আমরা কিন্তু যতটা ফেসবুক বা গুগলে অ্যাড দিই, তার চেয়ে প্রায় অলমোস্ট সিমিলার পরিমাণ আমরা এমফেসিস দেই এবং ইনভেস্ট করি লিঙ্কডইনে। সো উদাহরণটা কি, লিঙ্কডইনে আমরা কেন কাজ করি? লিঙ্কডইনে বিকজ লিঙ্কডইন হচ্ছে যারা সার্ভিস সেল করেন, স্পেশালি ধরেন আমরা ডিজিটাল সার্ভিস সেল করি, সফটওয়্যার সার্ভিস সেল করি। সো আমরা লোকজনের সাথে নেটওয়ার্কিং এ আসার জন্য বা লোকজনের সাথে লোকজনকে পিচ করার জন্য, লোকজনকে আমাদের সাথে কানেক্ট করার জন্য আমরা দেখেছি যে লিঙ্কডইনের যে পেইড প্ল্যাটফর্ম, লিঙ্কডইন সেলস নেভিগেটর, ওইটা আমরা আমাদের কাছে অনেক ইফেক্টিভ। বিকজ ওখান থেকে আমরা লোকজনকে সরাসরি বা খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারি, আইডেন্টিফাই করতে পারি আমাদের টার্গেট অডিয়েন্সকে, এবং তাদেরকে আইডেন্টিফাই করার পর তাদের ডাটা আমরা নিতে পারি। সেগুলোর জন্য আরো টুল ইউজ করতে হয়, লাইক ইমেল মার্কেটিং এর জন্য টুল ইউজ করতে হয়, বা ইমেল বের করার জন্য টুল ইউজ করতে হয়। এর বাইরে ধরেন আরো অনেক টুল আমরা ইউজ করি, যেমন এখন ভিডিওর যুগ। সো আমরা ভিডিও দিয়ে আমরা মেসেজ পাঠাই। সো আমরা লুম একটা ভিডিও টুল রয়েছে, সেটা আমরা ইউজ করি। সো বাংলাদেশে যদিও আমরা শুধু মেটাতে কাজ করি, কিন্তু মেটার বাইরেও অন্য প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেগুলো আমাদের ইউজ করা উচিত, কনসিডার করা উচিত। আমাদের টাইপ অফ বিজনেস বা টাইপ অফ সার্ভিস বা প্রোডাক্ট যেটা সেল করে সেটার সাথে যায়। সো সেই জিনিসটা কনসিডার করা উচিত। অ্যান্ড এরপরে যেটা এখানে আমরা ভিডিওর কথা বলতে যাচ্ছি, যে ভিডিও ছাড়া আসলে এখন মার্কেটিং খুব একটা হয় না। স্পেশালি যদি আমরা মেটা মার্কেটিং এর কথা বলি, মেটাতে যদি আমরা অ্যাড দিই, সেক্ষেত্রে ভিডিও ছাড়া এখন বিজ্ঞাপন দিয়ে কাজ হয় না, এবং ভিডিওর কোয়ালিটি অবশ্যই হাই হতে হবে। সো সেটা নিয়ে আমরা পরে বলছি, আমরা একটু মুভ করি। সো গ্লোবালি এখানে কিছু গ্লোবাল ডাটা দেওয়া আছে। সো এইখানে যদি আমরা আরো ডিপে যাই, সেক্ষেত্রে আমার মনে হয় যে টাইমটা অনেক বেশি লাগবে। তো যেটা আমরা বলতে চাচ্ছিলাম, যে অ্যাকচুয়ালি মার্কেটিং এর যে প্ল্যাটফর্মগুলা, সেগুলোর মধ্যে ফেসবুক বাংলাদেশের সবচেয়ে বেশি পাওয়ারফুল। এরপরে গুগল রয়েছে, ইউটিউব রয়েছে, বাট অন্য সবগুলো আমরা খুব কম ইউজ করি। কিন্তু এর আগের স্লাইডে যেটা বলছিলাম, যে আমাদের আসলে সেই জায়গাগুলাই এখন আরেকটু বেশি নজর দেওয়া উচিত। বিকজ এটা আরেকটা কারণ, যে সবাই যেহেতু ফেসবুকে অ্যাড দেয়, মেটাতে অ্যাড দেয়, এই প্ল্যাটফর্মটা কিন্তু এখন ওভারলি পপুলেটেড বা ওভারলি কম্পিটিটিভ হয়ে গিয়েছে। সেই কারণে কিন্তু অনেকে বলে যে রেজাল্ট পাচ্ছে না। এটা একটা কারণ, যে বিকজ ওখানে অ্যাডভার্টাইজারের সংখ্যা খুব খুব বেশি হয়ে গিয়েছে। তো
এখন যদি আপনি একটু মাথা ইউজ করেন, ব্রেন ইউজ করে যদি আরো অন্য মিডিয়াগুলোকে ইউজ করেন, বিকজ মানুষ কিন্তু সব প্ল্যাটফর্মে রয়েছে। আমি যেই মানুষটা ইউটিউবে ভিডিও দেখতেছি, আমি কিন্তু একই সাথে টিকটকেও ভিডিও দেখতেছি, আমি কিন্তু একই সাথে ইনস্টাগ্রামও ইউজ করতেছি, আমি কিন্তু একই সাথে লিঙ্কডিনও ইউজ করতেছি। সো আপনার প্রোডাক্ট বা সার্ভিস অনুযায়ী আপনার এই মিডিয়াটাকে ইউটিলাইজ করা উচিত, বা মিডিয়ার মিক্সটা ঠিক করা উচিত, যে আমি কোনটাতে কত পার্সেন্ট অ্যাড দিব বা কোনটাতে কত পার্সেন্ট কাজ করব। ওকে, সো এই জায়গায় এসে আমরা কয়েকটা পয়েন্ট বলি আসলে কেন লোকজন খুব বেশি রেজাল্ট দেখতে পায় না আপনার, বা অনেক সময় দেখা যায় যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পরেও লোকজন কনভার্সন পায় না বা লিড পায় না, বা সোজা কথা অ্যাডভার্টাইজমেন্ট ইনএফেক্টিভ থাকে এবং মার্কেটিং অ্যাক্টিভিটি থেকে সে কোনো আরওআই জেনারেট করতে পারে না। সো মোটা দাগে আমরা এখানে কয়েকটা জিনিস এখানে ফিগার আউট করার চেষ্টা করছি, সেটা হচ্ছে ল্যাক অফ ক্লিয়ার স্ট্র্যাটেজি ছাড়া, মানে আপনি কি অ্যাচিভ করতে যাচ্ছেন, আপনার গোলটা কি, আপনি গোলটা জানতে হবে এবং সেটার জন্য প্রপার একটা রোড ম্যাপ বা প্রপার একটা স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। কিভাবে আপনি আপনার মার্কেটিং ক্যাম্পেইন, সেটা পেইড মার্কেটিং ক্যাম্পেইন হোক বা ওভারঅল মার্কেটিং ক্যাম্পেইন হোক, এটা আপনি কিভাবে সাজাবেন, সেটাকে কিভাবে এক্সিকিউট করবেন এবং এটা দিয়ে কি আপনি অ্যাচিভ করবেন, এইটার ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং জরুরি। তো আমাদের অনেকের সাথে কথা বলা বা অনেককে সার্ভিস পিচ করতে গিয়ে, বা অনেকে আমাদের সাথে কথা মানে সার্ভিস নিতে চায় সেজন্য কথা বলে, এই জায়গা থেকে দেখি, এবং ইভেন যাদেরকে আমরা সার্ভিস দিই, অনবোর্ড করি, তাদের মধ্যেও দেখি যে লোকজনের একটা কমন ধারণা যে ওকে আমি একটা পেজ ওপেন করলাম, এবার আমি জাস্ট ক্যাম্পেইন শুরু করে দিব, বুস্টিং শুরু করে দিব, দ্যাটস ইট। এটা টোটালি আপনার একটা রং স্ট্র্যাটেজি, বিকজ একটা মার্কেটিং ক্যাম্পেইন অনেক কমপ্লিকেটেড হয়। যেমন আমি যদি আজকের উদাহরণটা দিই, আমি আপনাদের সাথে আমরা যে এই ফ্রি একটা কলে আসছি বা ফ্রি একটা সেশনে আসছি, এটা থেকে কিন্তু আমাদের কোনো ডাইরেক্ট বেনিফিট নাই, ডাইরেক্ট কোনো সেল নাই, রাইট? এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। বাট এটা করার কারণ কি? কারণটা হচ্ছে আমরা একটা স্ট্র্যাটেজি ঠিক করেছি। আমি স্ট্র্যাটেজিটা ওপেনলি বলি, তাতে আমাদের মানে কোনো অসুবিধা নাই। স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এই মার্কেটে, মানে আমরা যে ডিজিটাল সার্ভিস প্রোভাইড করি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি, এই মার্কেটে তো আরো অনেক কম্পিটিটর আছে এবং মার্কেটটা ওভারলি কম্পিটিটিভ। বাংলাদেশের অন্যান্য ইন্ডাস্ট্রির মতোই এটা খুবই কম্পিটিটিভ। সো সেই জন্য আমরা একটা স্ট্র্যাটেজি ঠিক করেছি, ওকে আমরা লোকজনের সাথে প্রথমে ইন্টারঅ্যাক্ট করব, লোকজনকে ভ্যালু দিব, তারপরে আমাদের এই মানে শুরুর জায়গাটা একটা ফ্রি ভ্যালু দিয়ে আমরা একটা কন্টাক্ট পয়েন্ট বা রিলেশনের একটা জায়গা সৃষ্টি করব বা ঠিক করব, দেন এই রিলেশনটা আস্তে আস্তে সামনের দিকে যাবে। সো একটা সেলসের জন্য অনেকগুলো আপনার টাচ পয়েন্ট থাকে। সো আমরা মনে করেছি যে এই ওয়েবিনারটা, ফ্রি ওয়েবিনারটা, এটা কিন্তু আমাদের অনেক ইনভেস্টমেন্ট লেগেছে। আমাদের ফেসবুকে আমরা অ্যাড দিয়েছি, এখন আমরা টাইম ম্যানেজ করে আমরা এই ওয়েবিনার অ্যারেঞ্জ করছি। তো এখানে আরো অনেক ধরনের ইনভেস্টমেন্ট আমাদের আছে। তো আমরা মনে করছি যে এইখানে যারা আসবেন তাদের সাথে যদি আমরা প্রপার ভ্যালু দিতে পারি, তাহলে পরের দিকে তাদের সাথে আমাদের ইন্টারাকশন গুলো আরো ইজি হবে এবং এইখান থেকে হয়তোবা আস্তে আস্তে আমরা সেলসের দিকে যেতে পারবো। সো এটা একটা স্ট্র্যাটেজি। এখন এই স্ট্র্যাটেজিটা বিজনেস টু বিজনেস ভ্যারি করবে, বা আমরা যেটা বললাম একটু আগে যে লিঙ্কডইন ইউজ করি, সো ওইখানেও কিন্তু একই ধরনের স্ট্র্যাটেজি আমরা ইউজ করি। সো স্ট্র্যাটেজিগুলো অবশ্যই সবসময় একটু লং টার্ম বা লেংদি একটা ভিশন নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এই জায়গাটায় আমরা ম্যাক্সিমাম লোকজন ফেল করি, বা আমরা ওইভাবে চিন্তা করি না, বিকজ আমরা শর্ট টার্ম গোল চাই, যে ওকে শর্ট টার্ম আমরা রেজাল্ট চাই বা সাকসেস চাই, সেই কারণে কিন্তু এটা করি। তো এরপরে যদি আসি যে আমরা অডিয়েন্সের কথায় আসি, যদি আমরা প্রথম স্টেপটা ঠিক মতো করি, এই স্লাইডটাতে কিন্তু আমরা মেইনলি যদি আপনারা যদি একটু প্রপারলি অ্যাটেনশন দেন তাহলে ধরতে পারবেন অ্যাকচুয়ালি আর কোন জায়গাতে আমরা মিস করি বা কোন কারণে আমাদের মার্কেটিং অ্যাক্টিভিটি, সেটা পেইড হোক বা ওভারঅল মার্কেটিং অ্যাক্টিভিটি হোক, ফেল করে, সেটা ধরতে পারবেন। সো স্ট্র্যাটেজির পরে আসবে যে অডিয়েন্সে যদি আমরা প্রপারলি কাজ না করি তাহলে কিন্তু সবই ফেল হবে। ধরেন আমার স্ট্র্যাটেজি ঠিক আছে, আমি একটা খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি করলাম যে কতগুলা চেক পয়েন্ট হবে বা কতগুলা কাস্টমার জার্নি, কতগুলা জায়গায় আমার কাস্টমারের সাথে আমি কানেক্ট করার চেষ্টা করবো, আমি ঠিক করলাম যে হয়তো বা 6টা-7টা একটা ক্যাম্পেইনের হয়তো বা 6 থেকে 7টা স্টেজ থাকবে, কিন্তু আমার অডিয়েন্স যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সবই ভুল হবে। লাইক
আমি যদি উদাহরণ দিই, আজকে আমরা যাদের সাথে কথা বলছি, আপনারা যারা আসছেন তাদের সাথে কথা বল, তারা যদি প্রপার অডিয়েন্স না হন আমাদের, আমরা তো সার্ভিস সেল করার চেষ্টা করছি, অবশ্যই আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস সেল করার চেষ্টা করছি বা অন্যান্য সার্ভিস সেল করার চেষ্টা করছি। সো যদি আপনারা প্রপার লোক না হয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের আজকের যে ওয়েবিনার এটাও ফেল করবে এবং পরের সবগুলো অ্যাক্টিভিটি ফেল করবে, রাইট? সো এইটা বোঝা খুব জরুরি যে অডিয়েন্সটা আমরা প্রপারলি ফাইন্ড আউট করতে পারছি কিনা। তো সেইখানে অনেক সময় দিতে হয়, যে রিসার্চ করা, রিসার্চ বিভিন্ন রকমের রিসার্চ হতে পারে। সো এটা ম্যানুয়াল হবে, আপনি অটোমেটেড হবে, বা আপনি এআই টুল ইউজ করবেন বা অন্যান্য অনেক ধরনের টুল ইউজ করবেন। এসিওর ক্ষেত্রে আপনি হয়তোবা এসিওর যে কিওয়ার্ড রিসার্চ টুল রয়েছে সেগুলো ইউজ করবেন, কম্পিটিটর রিসার্চ করবেন, আরো নানান ধরনের টুল এবং বা ব্রেনস্টর্মিং করা লাগতে পারে। দেন এরপরে আসবে যে বাজেট। ধরেন আপনার স্ট্র্যাটেজি ঠিক, অডিয়েন্স টার্গেট বা ফাইন্ড আউট করাও আপনার প্রপার হলো, এবার যদি বাজেট আপনি প্রপার না দেন, আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার টার্গেট অডিয়েন্সের সংখ্যা 10 লাখ, সারা বাংলাদেশে 10 লাখ লোক আছে যারা আপনার কাছ থেকে সার্ভিস নেওয়ার মতো যোগ্য, বা তাদেরকে আপনি সার্ভিস অফার করতে পারেন। এন্ড দেন আপনি যদি একটা বাজেট, এমন একটা বাজেট ঠিক করলেন যেটা আসলে 10,000 লোককেও রিচ করা সম্ভব না, বা 10,000 লোকের সাথেও আপনি কানেক্ট করতে পারবেন না, তাহলে কিন্তু এই যে আপনার আগের দুইটা যে স্টেপ সেই দুইটা ফেল করবে, বিকজ শুধুমাত্র আপনি বাজেট প্রপারলি দিচ্ছেন না। সো এটা নিয়ে আমি সামনের দিকে হয়তো আরেকটু কথা বলবো আমরা। দেন আমরা নেক্সট স্টেজে আসি, যে কোয়ালিটি কন্টেন্ট বা লো কোয়ালিটি কন্টেন্ট যদি দেন বা ইনকনসিস্টেন্ট কন্টেন্ট দেন। কন্টেন্ট মানে হচ্ছে আপনার দুই ধরনের কন্টেন্ট, একটা হচ্ছে আপনার পেইড মার্কেটিং এ, যদি আমরা মেটা অ্যাডস এর কথা বলি তাহলে আমরা ফেসবুক বিজ্ঞাপনে যে আমরা ইমেজ বা ভিডিও ইউজ করব, আমরা তো আগে বলেছি আসলে ইমেজ খুব একটা কাজ করে না, ভিডিও ছাড়া এখন চলে না। সো যেই ভিডিওটা দিব, মোশনটা দিব বা হচ্ছে ভিডিওটা দিব, সেইটা যদি প্রপারলি এডিটেড না হয়, খুব ভালোভাবে কিউরেটেড না হয়, এই স্টোরিটা যদি টু দ্য পয়েন্টে না হয়, তাহলে কিন্তু লোকজন আপনার সাথে কানেক্ট করবে না। ইভেন কি আপনার লো কোয়ালিটি কন্টেন্টের কারণে ফেসবুক কিন্তু প্রপারলি সার্ভ করবে না। ধরেন আপনার বাজেটও ঠিক, আপনার অডিয়েন্সও ঠিক, স্ট্র্যাটেজি ঠিক, কিন্তু লো কোয়ালিটি কন্টেন্টের কারণে বা প্রপারলি মেক করা কন্টেন্ট না হওয়ার কারণে আপনার ক্যাম্পেইন বা আপনার স্ট্র্যাটেজি ফেল করবে। ওকে, নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে এসইও। এখানে এসইওটার কথা আমরা বলছি না, সোশ্যাল মিডিয়ার কথা বলি। যে সোশ্যাল মিডিয়াতে পেইড মিডিয়া যেরকম আপনার হাই কোয়ালিটি কন্টেন্ট দেওয়া উচিত, টপ নচ কন্টেন্ট দেওয়া উচিত, সোশ্যাল মিডিয়াতে আপনি যখন অর্গানিক পোস্ট করতেছেন তখনও কিন্তু একইভাবে, সেটা ইমেজ হোক ভিডিও হোক, হাই কোয়ালিটি হতে হবে। বিকজ কারণ কি? কারণ হচ্ছে ধরেন আমরা যে পোশাক পরি বা আমরা আমাদের যে জামা বা আমরা আমাদের যে ড্রেস সিলেকশন, সেটা কিন্তু আমাদেরকে আমাদের পার্সোনালিটি রিফ্লেক্ট করে, আমরা কি ধরনের মানুষ, আমরা আমাদের রুচি কিরকম। সো আপনি খেয়াল করে দেখবেন যে আপনার যে আশেপাশের লোকজন, তাদের ড্রেস আপ থেকে কিন্তু আপনি বুঝতে পারেন, আপনি জাজ করেন যে ওকে এই লোকটা কিরকম, ওনার সাথে কি আমার ইন্টারেক্ট করা উচিত কি করা উচিত না। সো বিজনেসের ক্ষেত্রে এটা কিন্তু আরো অনেক বেশি ভাইটাল। আপনি সোশ্যাল মিডিয়ায় যে কন্টেন্ট গুলা পোস্ট করতেছেন, সেটা সেটা ইমেজ এবং ভিডিও, একই সাথে টেক্সট, আপনি যত ভালোভাবে, যত প্রেজেন্টেবল ওয়েতে এই জিনিসটা পাবলিশ করবেন, আপনার পার্সোনালিটি, বিজনেসের পার্সোনালিটি বা ব্র্যান্ড তত বেশি হাই হবে বা তত বেশি আপনার কনভার্টেবল হবে বা কনভার্সন উর্দি হবে। সো এই জায়গাটাও আমরা অনেক সময় খেয়াল করি না, ম্যাক্সিমাম বিজনেসই খেয়াল করি না। আমি আমাদের এক্সপিরিয়েন্স থেকে কিন্তু তাই মনে হয়, আমরা এটা দেখি। এবং এই কারণে ধরেন আপনার ফেসবুক অ্যাড হয়তো ভালো চলছে, আপনি ভালো ভিডিও দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন, কিন্তু যেহেতু আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার যে পেজটা রয়েছে সেই পেজটা প্রপার, সেই পেজটার প্রেজেন্টেশন বা সেই পেজটার লুক অ্যান্ড ফিল ভালো না, বিকজ আপনি আজে বাজে কন্টেন্ট পোস্ট করেন, ইমেজ ভিডিও পোস্ট করেন, যাতাভাবে আপনি কপি করে টেক্সট দিয়ে দেন, সেটা কিন্তু আপনার পার্সোনালিটি, বিজনেসের পার্সোনালিটি বা ব্র্যান্ডের পার্সোনালিটি অনেক নিচের দিকে নিয়ে আসবে, সেক্ষেত্রে কনভার্সন কিন্তু হবে না। সো উপরের সবগুলো ঠিক, কিন্তু এই জায়গার কারণে কিন্তু আপনার কনভার্সনে ইম্প্যাক্ট ফেলবে। দেন ডাটা অ্যানালাইসিস, এটা হচ্ছে যে ধরেন আপনি ক্যাম্পেইন রান করতেছেন, কিন্তু ক্যাম্পেইন ফেল হলো বা সাকসেসফুল হলো, কিন্তু কখনোই আপনি ডাটা অ্যানালিসিস করেন না। ফেল হলে তো আরো অনেক বেশি করতে হবে, যে এটা কি কেন ফেল হলো, এটা কি আমার কন্টেন্টের কারণে ফেল হলো, এটা কি আমার অডিয়েন্সের কারণে ফেল হলো, নাকি অন্য কোনো কারণে ফেল হলো, এটা কি নাকি কোনো সিজনাল কোনো ইস্যু সেই কারণে ফেল হলো। এটা ফাইন্ড আউট করাটা খুব জরুরি। এই জন্য কোনো একটা ক্যাম্পেইন দেওয়ার পরে, আমরা নতুন একটা ক্যাম্পেইন স্টার্ট করার আগে অবশ্যই আমাদেরকে
ডাটাটা অ্যানালিসিস করা দেখা উচিত, আমাদের রেজাল্টটা ভালো মতো ইন্সপেক্ট করা উচিত যে আসলে এটা কেন ফেল করলো অথবা কেন পাস করলো বা কেন সাকসেসফুল হলো। সাকসেসফুল হলে তো আমরা বুঝতে পারবো খুবই ভালো, আমরা এটাকে রেপ্লিকেট করতে পারবো বা ডুপ্লিকেট করে আবার নতুন ক্যাম্পেইনে যেতে পারবো, সেক্ষেত্রে আমরা বাজেট বাড়াতে পারবো যাতে আমরা আরো বেশি রেভিনিউ জেনারেট করতে পারি। এন্ড লাস্টলি আরেকটা পয়েন্টে আসি, সেটা হচ্ছে যে ইনকনসিস্টেন্সি। আপনার মেসেজিং বা হচ্ছে আপনার প্রমোশনে ইনকনসিস্টেন্সি, মানে হুটহাট ক্যাম্পেইন দেওয়া, হুটহাট ক্যাম্পেইন অফ রাখা। ধরেন এইটা আসলে প্রথম যে পয়েন্টটা ছিল যে স্ট্র্যাটেজি, আমরা প্রপার স্ট্র্যাটেজি ছাড়া যদি আগাই তাহলে আমরা এটা করবো যে হঠাৎ করে মনে হয় আমরা একটা মেসেজিং ক্যাম্পেইন দিলাম বা কোনো একটা ফেসবুক ক্যাম্পেইন দিলাম, বুস্টিং দিলাম, দেন দেখলাম যে ওকে 7 দিন দেখলাম বা 3 দিন দেখলাম ওকে এটা তো কাজ করতেছে না, দেন অফ করে দিয়ে বসে রইলাম, আবার 7 দিন বা 1 মাস পরে আবার দিলাম। সো এই ধরনের অ্যাক্টিভিটি থেকে আসলে তেমন কোনো রেজাল্ট আসে না। সো ওভারঅল এই কয়টা জিনিস আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি যে মেইনলি বিজনেস ডিজিটাল মার্কেটিং বা আপনার প্রমোশন গুলো ফেল করে এই 6 থেকে 7টা পয়েন্টের কারণে। ওকে, সো আমরা এবার একটু ব্র্যান্ডের জায়গায় আসি। যে লাস্টের স্লাইডে আমরা বলছিলাম যে অ্যাকচুয়ালি আপনার সবকিছু ঠিক, কিন্তু যদি আপনি প্রপার ওয়েতে কন্টেন্ট গুলা পাবলিশ না করেন সেই ক্ষেত্রে আপনার পেইড প্রমোশন ফেল হতে পারে, লোকজন কনভার্ট হবে না। যখন ধরেন আপনার একটা বিজ্ঞাপন দেখে লোকজন আপনার পেজে আসলো, দেখলো যে আপনার পেজ তো প্রপারলি ম্যানেজ না, এখানে যা তা কন্টেন্ট পাবলিশ করা হচ্ছে, সে কিন্তু একটা নেগেটিভ ইমপ্রেশন পাবে এবং চলে যাবে, আপনার কাছ থেকে সার্ভিস নিবে না বা আপনার কাছে জানতেও চাবে না যে আসলে সার্ভিসের ভ্যালু কত বা আপনি কিভাবে দেন, হ্যান দেন। সো এই জন্য ব্র্যান্ড বিল্ডিংটা অনেক জরুরি। এখন ব্র্যান্ড বিল্ডিং আমাদের দেশে আমরা যেটা করি যে ব্র্যান্ড বিল্ডিং এ খুব বেশি যায় না। ইভেন আমরা ফেসবুক পেজটাই প্রপারলি ম্যানেজ করি না। সো অন্যান্য জিনিস যেগুলো ব্র্যান্ডের জন্য কাজে লাগে সেই জিনিসগুলো আমরা কভার করি না। যেমন হতে পারে কি যে আপনার ব্র্যান্ডের মধ্যে অনেক কিছু পড়ে, একটা ওয়েবসাইট থাকাটাও ব্র্যান্ডের জন্য অনেক ইম্পর্টেন্ট, আপনার বিজনেসের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো আমরা কিন্তু অনেকেই ওয়েবসাইট মেক করি না। তো আমরা মনে করি যে একটা ওয়েবসাইট বানানো আমাদের জন্য একটা এক্সট্রা খরচ, কিন্তু যদি আপনার একটা ছোট বিজনেস হোক বড় বিজনেস হোক যেটাই হোক, আপনি যদি শুরু থেকে একটা ওয়েবসাইট রাখেন এবং সেটাকে প্রপারলি ম্যানেজ করেন, একই কথা যদি আপনি একটা ওয়েবসাইট মেক করেন, ওকে আমি একটা যাতা ওয়েবসাইট বানালাম যেটার যত কম প্রাইসে হোক করে নিলাম, যদি এমন হয় যে শুধু ওয়েবসাইট থাকতে হবে সেই জন্য একটা ওয়েবসাইট বানালাম, সেই রকম যদি হয় সেই ক্ষেত্রে সেই ওয়েবসাইটের আসলে কোনো ভ্যালু নাই, সেটা আপনাকে আরো আসলে আপনার বিজনেসের জন্য আরো ক্ষতিই করবে, আপনার ব্র্যান্ড ইমেজ নষ্টই করবে, এটাকে খুব বেশি ইমপ্রুভ করবে না। সো যদি ওয়েবসাইট মেক করেন, ওয়েবসাইট থাকা ভালো, যদি ওয়েবসাইট মেক করেন সেই ক্ষেত্রে অবশ্যই এটা একটা স্ট্যান্ডার্ড ওয়েবসাইট হইতে হবে, ওয়েবসাইট অবশ্যই ফ্ললেস হইতে হবে, দেখতে খুব ভালো হইতে হবে, অ্যাট্রাকটিভ হইতে হবে, ফাস্ট লোডিং হইতে হবে, রাইট। এর বাইরে যেটা হচ্ছে আমরা বললাম যে এর আগের স্লাইডেও বললাম যে ফটো ভিডিও বা যে জিনিসগুলো আমরা পাবলিশ করি সেগুলো অবশ্যই টপ নচ হাই কোয়ালিটি হইতে হবে এবং যথেষ্ট সময় নিয়ে যথেষ্ট রিসার্চ করে দেন এগুলো পাবলিশ করতে হবে। এরপরে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিভিউ। ধরেন আপনি বিজনেস স্টার্ট করেছেন, তাদের জন্য তো রিভিউ থাকা খুব বেশি ইজি না। ধরেন আমি খুব বেশি সেলই করি না, আমার রিভিউ কোত্থেকে আসবে? স্টিল আমরা কিন্তু রিভিউ ম্যানেজ করতে পারি যদি আমরা একটু মাথা ইউজ করি। আমরা কিন্তু ফেক রিভিউ পাবলিশ করতে পারি, বাট সেই রিভিউগুলো কিন্তু আমরা যদি সুন্দরভাবে লিখে পাবলিশ করি সেইগুলো আমাদের জন্য কাজে দেবে। আর যারা অলরেডি বিজনেসে আছেন তাদের তো কাস্টমার বেস রয়েছে, তারা যদি কাস্টমারের কাছ থেকে এই রিভিউগুলো কালেক্ট করেন, সেই রিভিউগুলো ফেসবুক পেজে পাবলিশ করতে পারেন বা রিকোয়েস্ট করে যে ফেসবুকে দেওয়ার জন্য, অথবা আপনাদের যে গুগল প্রোফাইল থাকে, এখন গুগল প্রোফাইল অনেকের থাকে না, সো সেইটাও মার্কেটিং এর একটা পার্ট, একটা বড় পার্ট লোকাল বিজনেসের জন্য, যে একটা ভালো গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করা। তো সেইটা যদি করেন সেইখানে আপনি কিন্তু কাস্টমারের রিভিউগুলো পাবলিশ করতে পারেন, এন্ড সেইখানে যদি আপনার কাস্টমারের রিভিউগুলো প্রপারলি দেন, সেই রিভিউগুলো কিন্তু আপনাকে হেল্প করবে আপনার সোশ্যাল প্রুফ হিসেবে, আপনার কাছ থেকে লোকজন যে সার্ভিস নিয়েছে সেটার একটা প্রমাণ দেখতে পাবেন। সো আপনার যদি আমাদের উদাহরণ হিসেবে বলি যে আমাদের পেজে যদি যান বা আমাদের যে গুগল বিজনেস প্রোফাইল যান, সেখানে গিয়ে দেখবেন যে লোকজনের কাছ থেকে কিন্তু আমরা রিভিউ রিকোয়েস্ট করে নিয়েছি যারা আমাদের কাছে সার্ভিস নিয়েছে। বাট যেটা আমি বললাম যে অনেক নিউ বিজনেসে থাকবে না,
মানে কাস্টমার নাই, সো তারা রিভিউ কার কাছ থেকে নেবে। কিন্তু আপনি যদি একটু ব্রেন ইউজ করেন, আপনি কিন্তু রিভিউ কালেক্ট করতে পারবেন। যাদের সাথে আপনার রিলেশন রয়েছে তাদের কাছ থেকে রিভিউ রিকোয়েস্ট করে নিতে পারবেন। ইভেন নিজেরও রিভিউ নানানভাবে পাবলিশ করা যায়। তো সেটাও কিন্তু খারাপ কিছু না, বাট জিনিসটা যতটা অর্গানিক রাখা যায়। সো রিভিউ আপনাকে অনেক হেল্প করবে। ধরেন আপনার সবকিছু ঠিক, কিন্তু আপনার পেজে কোনো রিভিউ নাই, আপনার সোশ্যালে বা অনলাইনে রিভিউ নাই, সেটা গুগলে হোক বা ফেসবুক পেজে হোক, সেখানে কোনো রিভিউ নাই। সো এইটাও কিন্তু আপনাকে আপনার কনভার্সনের উপর অনেক ইম্প্যাক্ট ফেলবে। এইটা টোটালি একটা প্র্যাকটিক্যাল ব্যাপার। আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি কার কাছ থেকে কিনবেন? যে লোকটাকে 10টা মানুষ রিকমেন্ড করতেছে তার কাছ থেকে কিনবেন, নাকি যে লোকের কোনো রিকমেন্ডেশন নাই, কেউ রেফার করে না, তার কাছ থেকে কিনবেন? ধরেন দুইজনেরই অফারিং সেম, প্রাইস সেম, প্রোডাক্টও সেম, আপনি কিন্তু তার কাছে যাবেন যার কাছ থেকে লোকজন অলরেডি কিনেছে। এবং সেটা প্রমাণটা আপনি শুধুমাত্র পাবেন যদি তার পেজে গিয়ে রিভিউগুলো দেখতে পান। তার পেজে হোক অথবা তার গুগল প্রোফাইলে হোক, রিভিউগুলো দেখতে পান, রাইট? সো এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এবং একটা প্র্যাকটিক্যাল বিষয়, এটা আমরা অনেকেই ইগনোর করি। এই জিনিসটা আমরা সবসময় যারা আমাদের সার্ভিস নেই, আমরা তাদেরকে শুরু থেকে বলার চেষ্টা করি এবং চেষ্টা করি তাদেরকে গাইড করতে যে তারা কিভাবে রিভিউগুলো নিতে পারবে। সো রিভিউ নেওয়ারও অনেক টেকনিক রয়েছে। তো সেটাও আসলে এখানে টোটালি আমরা আজকের এই সেশনে বলতে পারবো না, বলতে গেলে এটা আরো অনেক বড় হয়ে যাবে। আমি চাচ্ছি যে একটা পর্যায়ে গিয়ে আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন নেই, আপনারা যদি আপনাদের প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো উত্তর দিব। সো নেক্সটে হয়তো বা আমরা যদি আরো সেশন করি, সেখানে টপিক বাই টপিক আমরা ডিসকাস করতে পারবো যে রিভিউ কিভাবে নেওয়া যায় কাস্টমারের কাছ থেকে, সেগুলোর অনেক টেকনিক রয়েছে, সেগুলো আমরা শেয়ার করতে পারবো। সো আমরা মুভ ফরওয়ার্ড করি। তো এরপরে যেটা আসে যে ভিডিও কন্টেন্টের কথা বলেছিলাম আমরা, যে ভিডিও কন্টেন্ট আগেও বলেছি, অ্যাকচুয়ালি ভিডিও কন্টেন্ট ছাড়া আপনার এখনকার মার্কেটিং মানে অচল বলতে পারেন। এবং যদি আমরা এর আগে যে পয়েন্টটা বলছিলাম যে রিভিউ এর কথা, রিভিউ এর ক্ষেত্রে যদি আপনি ভিডিও রিভিউ নিতে পারেন, ধরেন আপনি একটা কনসালটেন্সি বিজনেস করেন, আপনি যদি ভিডিও রিভিউ নিতে পারেন, সেটা আপনার জন্য টেক্সট রিভিউর চেয়ে অনেক বেশি পাওয়ারফুল হবে। বিকজ একটা লোক যদি আপনার ক্যামেরার সামনে এসে আপনার হয়ে কথা বলে বা আপনার বিজনেস সম্পর্কে বলে, সেইটা কতটা অথেন্টিক হবে যেটা কম্পেয়ার টু আপনার টেক্সট রিভিউ বা টেক্সটে কেউ যদি আপনাকে রিভিউ দিয়ে থাকে। সো আশা করি এটা এক্সপ্লেন করার কিছু নাই, কিন্তু এই জিনিসটা যদি আপনারা রিয়েলাইজ করেন এবং লোকজনের কাছ থেকে যারা আপনার সার্ভিস নিয়ে তাদের কাছ থেকে ভিডিও রিভিউ নেওয়ার চেষ্টা করেন, ভিডিও রিভিউ নিয়ে আপনি আপনার পেজে পাবলিশ করতে পারেন, আপনার ইউটিউব চ্যানেলে পাবলিশ করতে পারেন, যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে এমবেড করতে পারেন, সেগুলো আপনার জন্য, আপনার সেলসের জন্য, নেক্সট সেলসের জন্য খুবই ইফেক্টিভ হবে। সো আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে, সো এই জায়গাটায় আগেও আমরা বলেছি যে অ্যাকচুয়ালি বাংলাদেশে মার্কেটিং বলতে আমরা শুধু ফেসবুক মার্কেটিং মনে করি। অ্যাকচুয়ালি মার্কেটিং এর ভাষাই বলে যে মার্কেটিং মিক্স বলে বা ইন্টিগ্রেটেড মার্কেটিং বলে। সো মার্কেটিং এর কিন্তু অনেকগুলা চ্যানেল থাকে। আমরা যদি শুধুমাত্র ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট হই, সেই ক্ষেত্রে আমরা অনেকগুলা চ্যানেল মিস করব, এবং এই কারণে যেটা হয় যে আমাদের ক্যাম্পেইন ফেল করে বা আমাদের মার্কেটিং অ্যাক্টিভিটি ফেল করে। সো একটু আগে যেটা বলছিলাম যে যদি আপনার একটা ওয়েবসাইট থাকে, আপনি কিন্তু আপনার ওয়েবসাইটে এসইও করতে পারেন। এসইও করলে আপনি অর্গানিক ট্রাফিক পাবেন। সো ওয়েবসাইট যেরকম একই সাথে আপনার প্রেজেন্টেশন আপনার ব্র্যান্ডকে প্রেজেন্ট করবে, আপনার ব্র্যান্ডটাকে অন্য কম্পিটিটর থেকে আলাদাভাবে প্রেজেন্ট করবে। আপনি আপনার ওয়েবসাইটে আপনার কন্টেন্টগুলা আপনার মতো করে দিতে পারেন, কিন্তু ফেসবুকে কিন্তু আপনার মতো করে দিতে পারেন না। ফেসবুকের একটা নিজস্ব টেমপ্লেট রয়েছে বা নিজস্ব একটা ফরম্যাট রয়েছে, এর বাইরে কিন্তু আপনি আপনার কন্টেন্টগুলো দিতে পারেন না। বাট আপনার যদি ওয়েবসাইট থাকে, সেইখানে কিন্তু প্রথমত আপনার কন্টেন্টগুলো, আপনার যে সার্ভিস অফারিং, সেইটা আপনি আপনার মতো করে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি এসইও করতে পারেন। আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন, যদি প্রোডাক্ট হয় সে প্রোডাক্ট, সার্ভিস হলে সার্ভিস, সেখানে আপনি আপনার মতো করে এসইও করতে পারেন। এসইও করলে আপনি যেসব লোকজন গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিনে বা এআই টুলে গিয়ে আপনার সার্চ করছে, এখন কিন্তু এআই টুল, চ্যাট জিপিটি হোক, জেমিনাই হোক বা অন্য যে কোনো টুল হোক, সেই টুলগুলো কিন্তু ওদের রেজাল্টের মধ্যে ওয়েবসাইট গুলোকে শো করে, যে ওয়েবসাইটটা যে ওয়েবসাইটের এসইওটা প্রপার এবং যেই কোয়েরিটা একজন করেছে তার সাথে যায়, সেই ওয়েবসাইটে কিন্তু ওখানে রেফার করে বা লিঙ্ক করে। সো সেইখানেও কিন্তু আপনি আসতে পারবেন, রাইট?
দেন এসইও এর বাইরে যদি বলি সোশ্যাল মিডিয়া, তো বললাম সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক কিছু পড়ে, শুধু ফেসবুক না, ফেসবুকের বাইরে আমাদের অন্য মিডিয়াতেও আসলে আমাদের ইনভেস্ট করা উচিত বা কাজ করা উচিত আপনার ইন্ডাস্ট্রি অনুযায়ী। যদি আমি সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমার অবশ্যই লিঙ্কডইনে কাজ করা উচিত, বা লিঙ্কডইনের যে পেইড টুল সেটাও ইউজ করা উচিত, লিঙ্কডইন সেলস নেভিগেটর সেটা ইউজ করা উচিত। বা ইভেন এখন টিকটক ভালো কাজ করছে, টিকটকে বাংলাদেশে যদিও এখন ফুললি টিকটকের অ্যাড কাজ করে না, এখনো প্রাইমারি স্টেজে, তারপরেও টিকটকে যদি আপনি এখনই অ্যাক্টিভ হন, আপনি এখান থেকে বেটার রেজাল্ট পেতে পারেন। দেন পিপিসি বলে, পিপিসি দ্যাট মিনস পেপার ক্লিক বা সার্চ অ্যাড, গুগল সার্চ বা অন্যান্য অ্যাডভার্টাইজমেন্ট, সার্চ অ্যাডভার্টাইজমেন্ট, সেইখানেও আমাদের কাজ করার সুযোগ রয়েছে, ইমেল মার্কেটিং করার সুযোগ রয়েছে। যদিও বাংলাদেশে ইমেল মার্কেটিং বলে যে লোকজন খুব বেশি কাজ করে না, কিন্তু আমি জানি আমরা এই যে ওয়েবিনার করছি, এখানে যে আমরা ইমেল পাঠিয়েছি, সেই ইমেল থেকে কিন্তু বেশ কয়েকজন আপনারা এসছেন, হয়তোবা সবাই আসেননি, কিন্তু অনেকেই হয়তোবা ইমেলগুলো দেখেছেন এবং দেখে সেটা থেকে কিন্তু এখানে জয়েন করেছেন। সো ইমেল মার্কেটিং যে কাজ করে না তা কিন্তু না, আমরা আসলে এনাফ এফোর্ট দেই না, না দিয়ে কিন্তু আমরা একটা জাজমেন্ট দেই যে আসলে এটা কাজ করে না। দেন সিআরএম এর কথা যদি বলি, সিআরএম বিশেষ করে সার্ভিস মার্কেটিং এর ক্ষেত্রে সিআরএম ইউজ করা অনেক জরুরি। মানে আমরা এই যে আজকের ওয়েবিনারের উদাহরণটা দেই, আমাদেরকে যারা ডাটা দিয়েছেন, আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়েছেন, ফোন নাম্বার দিয়েছেন, এই ডাটা যদি আমরা আমাদের একটা টুলে সেভ না করি, না করে যদি আমরা জাস্ট আজকের ওয়েবিনারের পরে ভুলে যাই, তাহলে কিন্তু আমাদের এই ওয়েবিনার করতে যে আমাদের কস্টিংটা হচ্ছে, টাকা বলেন, সময় বলেন, এফোর্ট বলেন, এটা কিন্তু পরে আর খুব বেশি আমাদেরকে হেল্প করবে না। বাট আমরা যদি সিআরএম এ এটা রাখি, আমরা অলরেডি সিআরএম ইউজ করি, আমরা জোহো সিআরএম ইউজ করি, বা আরো বেশ কয়েকটা সিআরএম ইউজ করেছি, কারেন্টলি আমরা জোহো সিআরএম ইউজ করি। সো যেহেতু আমাদের সিআরএম এটা সেভ করা আছে, আমরা কিন্তু আপনাদের সাথে টাইম টু টাইম সিআরএম থেকে বিভিন্ন রকমের অটোমেশন দিয়ে আবার কানেক্ট করতে পারবো, বা আপনাদেরকে মেসেজ পাঠাতে পারবো, বা বিভিন্নভাবে আমরা এই ডাটা ইউজ করতে পারবো। দেন ভিডিওর কথা আমরা অনেকবার বলে ফেলেছি, আসলে ভিডিওটা এতটাই এখন পাওয়ারফুল যে মিডিয়ার ক্ষেত্রে আপনি যদি ভিডিওতে প্রপার কাজ না করেন বা ভিডিও দিয়ে মার্কেটিং না করেন, সেটা পেইড হোক বা অর্গানিক হোক, তাহলে আমাদের মার্কেটিং বলা যায় যে শুরুতেই ফেল করবে, যদি আমরা ভিডিও দিয়ে আমাদের কন্টেন্টটা শুরু না করি বা ভিডিওর উপর আমাদের এমফাসিসটা সবচেয়ে বেশি না দিই। সো ওভারঅল এই স্লাইডের কথা হচ্ছে যে আপনার মার্কেটিং এর ক্ষেত্রে শুধু ফেসবুকের উপর ডিপেন্ড না করে আপনাকে অন্যান্য মিডিয়া যেগুলো রয়েছে সেগুলোকেও কনসিডার করা উচিত বেসড অন ইউর সার্ভিস অথবা প্রোডাক্ট। যদি আমি সার্ভিস সেল করি, সেই সার্ভিসের জন্য আর কি কি আসতে পারে সেগুলো আমার দেখা উচিত। সেক্ষেত্রে আমি হয়তো লিঙ্কডইন ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমি গুগল সার্চ ইউজ করতে পারি, ইমেল মার্কেটিং ইউজ করতে পারি, এই যে আমরা ওয়েবিনার করতেছি এই ধরনের অ্যাক্টিভিটি করতে পারি, রাইট? সো মার্কেটিং মিক্সটা আমাকে ঠিক করতে হবে। শুধুমাত্র একটা চ্যানেলের উপর ডিপেন্ড করলে আসলে এখন আর আমরা রেজাল্ট পাবো না, বিকজ আমাদের ইন্ডাস্ট্রি এখন হাইলি কম্পিটিটিভ। আর বাংলাদেশ তো জানেনই, এখানে যে কোনো কিছু আপনি যাই সেল করেন, এখানে কম্পিটিশন আপনি পাবেন। ওকে, সো এই জায়গায় মোটামুটি আমরা কভার করে ফেলেছি। অ্যাকচুয়ালি যদি আমরা খেয়াল করে থাকি যে আমরা শুরুতে বলেছিলাম যে স্ট্র্যাটেজির ক্ষেত্রে প্রত্যেকটা কাস্টমার জার্নির শুরু হওয়ার পরে অনেকগুলো পয়েন্ট থাকে। তো আমরা এখানে 2 নম্বর পয়েন্টটাই কথা বলি, যে এখানে সাধারণত বলা হয়, এটা থাম রুল, যে 5 থেকে 10 বার বা আরো বেশি ফলো আপের পরে একটা প্রসপেক্ট কাস্টমারে কনভার্ট হয়। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে এটা আপনি প্রোডাক্ট সেল করেন বা সার্ভিস সেল করেন। প্রোডাক্টের ক্ষেত্রে যখন ধরেন আমরা ফেসবুক অ্যাডের কথা বলি, ধরেন আমরা একটা হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন দিলাম, অথবা আমরা একটা ধরেন মেসেজিং ক্যাম্পেইন দিলাম বা লিড ক্যাম্পেইন দিলাম, যেটাই হোক, ফলো আপটা যত ফাস্টার করবেন আপনি তত বেশি সম্ভাবনা দেখা দেবে। ধরেন আপনার সবগুলো ঠিক, যে আপনার স্ট্র্যাটেজি ঠিক ছিল, আপনার অডিয়েন্স ঠিক ছিল, আপনার বাজেটিং ঠিক ছিল, সব ঠিক ছিল, আপনার কন্টেন্ট ঠিক ছিল, এবার যে লিডগুলো আসছে বা যে মেসেজগুলো পাচ্ছেন বা যে কন্ট্যাক্টগুলো লোকজনের কাছে পাচ্ছেন, সেগুলোকে আপনি যত ফাস্টার ফলো আপ করবেন, ফাস্টার তাদেরকে রেসপন্স করবেন, তত আপনার কনভার্সনের সম্ভাবনা বেড়ে যাবে। তো এটা বলা হয় থাম্ব রুল, হচ্ছে যদি 60 সেকেন্ডের মধ্যে কোনো একটা লিডকে ফলো আপ করা হয়, সেটার সম্ভাবনা অনেক বেড়ে যায়। 60 সেকেন্ড বাদ দিলাম, আমরা যদি আধা ঘন্টার মধ্যে কাউকে ফলো আপ করি, সেটা অবশ্যই বেটার হবে।
কম্পেয়ার টু আমরা যদি একদিন পরে কাউকে মেসেজ দেই বা ফোন ফোন করে জিজ্ঞেস করি, ভাই আমরা তো আপনি তো আমাদেরকে মেসেজ দিয়েছিলেন, আপনার কি কোনো সার্ভিস লাগবে বা প্রোডাক্ট লাগবে, উনি কিন্তু ভুলে যাবে, এটাই স্বাভাবিক। বিকজ মার্কেটিং অ্যাক্টিভিটি এত বেশি আপনার এত হাই বা এর ফ্রিকোয়েন্সি এত বেশি পরিমাণ লোকজন অ্যাডভার্টাইজমেন্টে আছে বা দিচ্ছে যে একটা মানুষ দিনে 8 থেকে 10টা মেসেজ রিসিভ করছে বা আরো বেশি মেসেজ পায়। সো তার কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনাই বেশি। এবং আরেকটা জিনিস খেয়াল করেন যে ধরেন আপনি কাউকে একটা জিনিস জিজ্ঞেস করলেন বা একটা মেসেজ দিলেন আপনার ফ্রেন্ডকে, সে যদি 2 দিন পরে আপনার রিপ্লাই দেয় বা একদিন পরে রিপ্লাই দেয়, আপনি কিরকম ফিল করবেন? আপনি কি তার সাথে কথা বলতে খুব বেশি ইজি ফিল করবেন? ডেফিনেটলি না। কম্পেয়ার টু যদি আপনি মেসেজ দিলেন, আপনার ফ্রেন্ড যদি আপনাকে সাথে সাথে রিপ্লাই দেয় বা বলে যে ওকে আমি একটু বিজি আছি, আমি একটু পরে তোমাকে কল দিচ্ছি বা গেট ব্যাক করতেছি, সেই ক্ষেত্রে কিন্তু আপনি তার সাথে কথা বলতে ইজি ফিল করবেন, তার সাথে রিলেশনটা সামনের দিকে যাবে বা রিলেশনটা গ্রো করবে। তো এই জিনিসগুলো কিন্তু টোটালি প্র্যাকটিক্যাল। বাট আমরা কিন্তু বিজনেসের ক্ষেত্রে এটা ভুলে যাই যে আমরা যখন একটা ক্যাম্পেইন দিচ্ছি তখন এই প্র্যাকটিক্যাল জিনিসটা ভুলে যাই যে একটা লোক আমাদেরকে মেসেজ দিল, আমরা সেটা রিপ্লাই দেই 1 দিন পরে, 2 দিন পরে, বা অনেকে যদি সেম ডেতেও দেয় 8 ঘন্টা 10 ঘন্টা পরে। তো সে কিন্তু ভুলে যাবে। এবং আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি আমাদের কাস্টমার যারা এই কাজটা করে তাদের কনভার্সনের সম্ভাবনা, তাদের কনভার্সন রেট অনেক কম। এবং তাদেরকে যখন আমরা এটা বলি তখন তারা বলে যে তারা এই জিনিসটা মানতে চায় না যে না আসলে অন্য কোথাও হয়তো সমস্যা। কিন্তু অ্যাকচুয়ালি আপনি প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলিয়ে দেখেন যে যে আপনাকে ফাস্টার রেসপন্স করে তার সাথে আপনার রিলেশনটা ভালো থাকে কিনা, রাইট? সো যদি আপনি জিনিসটা প্র্যাকটিক্যালি চিন্তা করেন, রিয়েল লাইফের সাথে মিলিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এটা নিয়ে আসলে খুব বেশি কথা বলার নাই। দেন নেক্সট পয়েন্টে যদি বলি, যে যেটা বললাম অলরেডি, যে 5 to 12 বা 5 to 10 ফলো আপের পরে একটা কাস্টমার বা একটা প্রসপেক্ট কাস্টমারে কনভার্ট হয়। এন্ড সিআরএম এর কথা আসলে এখানে খুব বেশি বলে লাভ নাই, আসলে আমরা সিআরএম বাংলাদেশে ইউজ করি না। বাট সিআরএম যদি ইউজ করেন, আপনি আপনার মার্কেটিং অর্গানাইজ থাকবে, আপনি মার্কেটিং এ যে ইনভেস্ট করবেন সেই ইনভেস্টমেন্টের এনাফ রিটার্ন আপনি নিতে পারবেন যদি সিআরএম ইউজ করেন। তো এটা নিয়ে হয়তো বা পরে আরেকটা সেশনে বলা যেতে পারে, এখানে এটা নিয়ে কথা বললে আসলে আরো অনেক বেশি টাইম লেগে যাবে। সো এই জায়গায় মোটামুটি আমরা আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে বাজেট। আপনি কত বাজেট দিবেন, আপনার পেইড ক্যাম্পেইনে কত বাজেট দিবেন, এটা অনেকের প্রশ্ন থাকে। সো আমরা অনেকের সাথে কাজ করি, সেই ক্ষেত্রে দেখি যে অনেকের বাজেট সম্পর্কে কোনো আইডিয়া নাই। এবং আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং জিনিস আমি শেয়ার করি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে প্রাইমারি স্টেজে যখন কারোর সাথে কথা বলি, কেউ যদি সার্ভিস নিতে চাই, যে ভাই আপনার মার্কেটিং বাজেট কত। সো এটা অনেকে খুব অফেন্সিভলি নেয়, অনেকে মনে করে যে আমরা কেন এই প্রশ্নটা করলাম। অ্যাকচুয়ালি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি প্রোডাক্ট বা সার্ভিস যেটাই সেল করেন, ধরেন আপনার বিজনেসটা রান করতেছে, আপনার একটা অফিস অলরেডি আছে, আপনি হয়তো কয়েকজন লোক হায়ার করেছেন। তো এই যে অফিস সেটআপ, আপনার কর্মচারী বা স্টাফ রয়েছে, এই পারপাসে কিন্তু আপনার প্রতি মাসে একটা ফিক্সড এক্সপেন্স থাকবে। এখন আপনার মার্কেটিং যদি না থাকে, আপনার কাস্টমার কিভাবে আসবে? অ্যাকচুয়ালি কাস্টমার কিন্তু আসবে মার্কেটিং দিয়ে। সো ধরেন কথার কথা, আপনি মার্কেটিংটা এই যেরকম অনেকে বোঝেন না যে মার্কেটিং এ ইনভেস্ট করার কি দরকার, বা আমরা যখন জিজ্ঞেস করি যে মার্কেটিং বাজেট কত, তখন তারা এটা নেগেটিভলি নেন। জিনিসটা আপনি জাস্ট এভাবে চিন্তা করেন যে আপনার মার্কেটিং এ কোনো টাকা আপনি খরচ করতেছেন না বা অ্যালোকেট করতেছেন না। সো আপনার অফিস খরচ, আপনার কর্মচারীর বেতন, এই বাবদ যদি ধরি আপনার 1 লাখ টাকা প্রতি মাসে যায়। তো এইটার কারণে, এই 1 লাখ টাকা খরচ করার কারণে কি কাস্টমাররা জানতে পারতেছে যে আপনি একটা বিজনেস রান করতেছেন, আপনার সার্ভিস সেল করতেছেন? তারা কি আসলে এটা জানার কোনো সুযোগ আছে? যদি না আপনি তাদের সামনে যান, সেটা কিভাবে যাবেন? মার্কেটিং দিয়ে যাবেন। মার্কেটিং 2 ধরনের, একটা হচ্ছে পেইড মার্কেটিং আর একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। এন্ড অর্গানিক মার্কেটিং খুব বেশি কাজ করে না, এসইওটা একটা মার্কেটিং, কিন্তু এসইও তে আসলে ইনভেস্ট করতে হয়। সো আপনাকে পেইড মার্কেটিং এ অবশ্যই ইনভেস্ট করতে হবে। বাট এই জিনিসটা ম্যাক্সিমাম লোকজন হয় বুঝেন না, অথবা বোঝার চেষ্টা করেন না, বা অনেক ক্ষেত্রে যদি বুঝে থাকেন তাহলে তারা মিস জাজ করেন। হয়তোবা তার
মাসে $300 অ্যাড বাজেট রাখা উচিত, উনি $100 অ্যাড বাজেট রাখেন। এটা টোটালি হুইমজিক্যালি বা একটা আন্দাজের উপর বেস করে। তো এই অ্যামাউন্টটা কিভাবে ঠিক করবেন, এটা আমার এই স্লাইডে যেটা দেখা যাচ্ছে এটা একটা গ্লোবাল ডাটা। বাট ধরেন আমরা ধরে নিই যেসব বিজনেস নিউ বিজনেস, তাদের কিন্তু মার্কেটিং বাজেট বা প্রমোশনাল বাজেট একটু হায়ার হওয়া উচিত। আমার মতে 20 to 30% আপনার যে অপারেটিং বা ওপেক্স রয়েছে বা অপারেশনাল এক্সপেন্স রয়েছে, সেটা 20 to 30% অ্যাটলিস্ট হওয়া উচিত। বিকজ আপনি চিন্তা করেন, আমি আবার এই কথাটা রিপিট করি, যদি লোকজনের সামনে আপনি না যান, লোকজনের সামনে যদি আপনি পেইড প্রমোশন দিয়ে না যান, তাহলে লোকজন কিভাবে জানবে যে আপনি সার্ভিস অফার করতেছেন বা কিভাবে আপনি সার্ভিস সেল করতে পারবেন? এটা টোটালি ইমপ্র্যাকটিক্যাল। সো এই জায়গাটা বোঝা জরুরি। যদি আপনারা এখনো এইটাতে প্রপার আন্ডারস্ট্যান্ডিং না থাকে, আমি বলবো যে কোনো কনসালটেন্টের সাথে কথা বলেন। যদি কোনো এজেন্সি হায়ার করেন, তাহলে এজেন্সির পরামর্শ নেন বা নিজেরাও রিসার্চ করেন। এখন তো চ্যাট টুল আছে, আপনি চাইলে চ্যাট জিপিটির সাথে যদি প্রপারলি একটা কনভারসেশনে যান, সেখানেও কিন্তু সে আপনাকে গাইড করতে পারবে, যদি আপনি তাকে এনাফ ইনফরমেশন দিতে পারেন। অ্যান্ড মোটামুটি আমরা সবকিছু কভার করেছি। এখানে ওই সেম কথাই আসবে। আমরা শুরুতে যেটা বলেছিলাম যে মার্কেটিং এর প্রসেসটা হচ্ছে শুরু হয় রিসার্চ এন্ড কনসালটেশন দিয়ে বা অ্যানালিসিস দিয়ে, যে আপনি কি অ্যাচিভ করতে চান, আপনার স্ট্র্যাটেজি কি, গোল কি, অডিয়েন্স কি এবং কম্পিটিটর কি, এগুলো জানতে হবে। দেন আপনি সেই অনুযায়ী চ্যানেল সিলেক্ট করবেন যে আপনি কোন মিডিয়াতে অ্যাড দিবেন। সেটা কি ফেসবুকে দিবেন, নাকি লিঙ্কডইনে দিবেন, নাকি গুগলে দিবেন, নাকি 2-3টা মিলে একসাথে দিবেন। সো এই জিনিসটা ঠিক করা। দেন কন্টেন্ট এবং বাজেট ঠিক করা। আমি একটু আগে বাজেটের কথা বললাম। দেন এটাকে এক্সিকিউট করা, আপনার ক্যাম্পেইনটা লঞ্চ করা। দেন লঞ্চ করা মানে কিন্তু শেষ না। এই ক্যাম্পেইন এর স্টার্ট করার পরে যে মেসেজগুলো আসবে বা লিডগুলো আসবে, সেই লিডগুলোর সাথে আপনাকে প্রপারলি এনগেজ করা বা তাদেরকে এনাফ ইনফরমেশন দেওয়া। দেন পারফরমেন্স অ্যানালিসিস করা, রিপোর্ট এবং পারফরমেন্স। আপনার ক্যাম্পেইন যদি ফেল হয়, তাহলে তো আরো বেশি পরিমাণে এটাকে সময় দেওয়া উচিত যে কেন এটা ফেল হলো, কোন কোন জায়গায় আমার সমস্যা ছিল সেটা ফাইন্ড আউট করা। আর যদি ক্যাম্পেইন সাকসেসফুল হয়, তাহলে এটাকে রেপ্লিকেট করা। কিন্তু রেপ্লিকেট করার আগেও এটা বোঝা যে আসলে কি কারণে আমার এই ক্যাম্পেইনটা সাকসেসফুল হইলো। যদি আমি বুঝতে পারি যে এই কারণে সাকসেসফুল হলো, তাহলে সেই জায়গায় আমাকে আরো এফোর্ট বাড়িয়ে দেওয়া। যদি মনে হয় যে না সবকিছু ঠিক আছে, আমাকে শুধু বাজেট বাড়াতে হবে, তাহলে আমি বাজেট বাড়িয়ে দেবো। বাজেট বাড়ালে আমি যদি কাস্টমার বেশি পাই, সো আমি সেটা করবো। এন্ড দেন লাস্টলি এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, যে বিজনেসের ক্ষেত্রে আসলে পেশেন্স এবং কনসিস্টেন্সি খুব জরুরি। আমরা হয়তোবা খুব শর্ট টার্ম চিন্তা করি যে ওকে, আমরা একটা ক্যাম্পেইন দিলাম, ফেল হলো, বাস আমার আসলে হবে না বা আমাদের হচ্ছে না, বা আমরা হাল ছেড়ে দিই। কিন্তু একটা জিনিস খেয়াল করেন বা একটা জিনিস আপনি নোট করেন, যে আপনি যেটাই করেন সেটা যদি অ্যাটলিস্ট একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম না দেন, 3 to 6 মান্থ, আমি বলবো কেন 6 মান্থস না আরো বেশি, অ্যাটলিস্ট যদি আপনি 6 মান্থস টু 1 ইয়ার কোনো একটা জিনিস, কোনো একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই না করেন, তাহলে আপনি এখান থেকে রেজাল্ট পাবেন না, স্বাভাবিক। বিকজ প্রথম মাসে হয়তো বা আপনার প্রথম 2 মাস হয়তো বা আপনি টেস্টিং এই ছিলেন, আপনি এখান থেকে তেমন কোনো কিছু দেখেন নাই। যারা ফেসবুক অ্যাড দেন তারা জানেন যে ফেসবুকও কিন্তু বলে যে তারা এখন লার্নিং স্টেজে রয়েছে। সো আপনার স্ট্র্যাটেজিরও কিন্তু একটা লার্নিং স্টেজ থাকে, এই জিনিসটা আপনাকে রিয়েলাইজ করতে হবে। সো লার্নিং স্টেজের পরে আপনি, একটু আগে যেটা বললাম যে আমরা আগের স্টেজে যে রিপোর্ট গুলাকে অ্যানালিসিস করা, আপনার আগের ক্যাম্পেইন গুলাকে অ্যানালিসিস করা। সো মান্থ 1-এ আপনি যেটা করছেন সেটাকে মান্থ 2-তে গিয়ে এটাকে ইমপ্রুভ করা, মান্থ 2-তে গিয়ে আপনি যা করলেন মান্থ 3-তে গিয়ে সেটাকে আরো বেশি শার্পেন করা। সো হয়তো বা 4th মান্থে গিয়ে আপনি প্রপার রেজাল্ট দেখতে পাবেন। সো আপনি নিজে করেন অথবা এজেন্সি হায়ার করেন, অ্যাটলিস্ট একটা ভালো টাইম আপনি নেন এবং ধৈর্য ধরেন। সো এখানে একটা জিনিস হইতে পারে যে আপনি হয়তো বা প্রপার লোকজনকে হায়ার করেন নাই অথবা প্রপার এজেন্সি হায়ার করেন নাই। সো এটা যদি ভুল হয়, তাহলে অবশ্যই আপনাকে চেঞ্জ করতে হবে। বাট যদি মনে হয় যে আপনি একজন ভালো লোকের সাথে কাজ করতেছেন, ভালো এজেন্সির সাথে কাজ করতেছেন, সেই ক্ষেত্রে যথেষ্ট টাইম আপনি নেন এবং কনসালটেন্টের পরামর্শগুলো সুন্দরভাবে বোঝার চেষ্টা করেন, নিজেও অ্যানালিসিস করার চেষ্টা করেন, দেন এগুলোকে এক্সিকিউট করার চেষ্টা করেন। তাহলে শুধু রেজাল্ট দেখতে পারেন। আমরা মোটামুটি শেষের দিকে, এখানে আর তেমন কিছুই নাই। আমি জাস্ট এই গ্রাফটাতে, এই টেবিলটাতে একটা জিনিস আমি শেয়ার করি, সেটা হচ্ছে যে যদি আপনি এজেন্সি হায়ার করেন সেই ক্ষেত্রে কি হয়, আর ইনহাউস টিম দিয়ে যদি কাজ করেন সেই ক্ষেত্রে কি হয়। ইনহাউস টিমের ক্ষেত্রে একটা বড় অসুবিধা হচ্ছে যে আপনি প্রপার লোক হায়ার করতে পারছেন কিনা। প্রপার লোক যদি হায়ার করতে না পারেন, তাহলে কিন্তু আপনার
যে ইনভেস্টমেন্টটা হবে, যে বেতনটা দিবেন মার্কেটিং এর লোকজনকে, মার্কেটিং টিমকে, সেটা লস হবে। আর বাট এখানে কন্ট্রোল আপনার ফুল নিজের, কিন্তু এজেন্সিতে গেলে এজেন্সিতে কন্ট্রোল একটু আপনার কম, বাট এটারও গুড সাইড রয়েছে, সেটা আপনি যদি নিচের দিকে আসে তাহলে দেখতে পাবো। এজেন্সির ক্ষেত্রে যেটা হয় যে এজেন্সি কিন্তু আপনি রেডি এক্সপার্ট টিম পাবেন, যারা এক্সপার্ট এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে। অ্যান্ড কস্টের ক্ষেত্রেও কিন্তু এজেন্সি আপনাকে সেভ করে দিবে। আপনি যদি একটা টিম হায়ার করেন, ধরেন আপনার ডিজিটাল মার্কেটিং একটা টিম যদি থাকে, সেই ক্ষেত্রে আপনার একজন ডিজিটাল মার্কেটার লাগবে, একজন ভিডিও এডিটর লাগবে, সো অ্যাটলিস্ট 2টা মানুষ তো লাগবেই। সো 2টা মানুষের যে পেমেন্ট হবে, এর হাফ পেমেন্টে হয়তো বা আপনি এজেন্সি থেকে তার চেয়ে অনেক ভালো কোয়ালিটির বা ডাবল কোয়ালিটির আপনি সার্ভিস পাবেন বা রেজাল্ট আপনি পাবেন। সো সেই জন্য স্মল বিজনেসের জন্য আমরা মনে করি, যদিও আমরা সার্ভিস সেল করি, সেই কারণে মনে হতে পারে যে আমরা আমাদের সার্ভিস সেল করি সেই জন্য এজেন্সিকে আমরা প্রেফারেন্স দিচ্ছি। অ্যাকচুয়ালি তা না। আপনি যদি স্মল বিজনেস হন, এসএমই হন, সেই ক্ষেত্রে এজেন্সির হেল্প নেওয়া আপনার জন্য অনেক বেশি কস্ট এফেক্টিভ এবং লং টার্মে এফেক্টিভ হবে। মার্কেটিং বলেন বা সেলসের জন্য এফেক্টিভ রেজাল্ট আপনাকে দিতে পারে। বাট অবশ্যই এটা আপনার ডিসিশন, আপনি ইনহাউস টিম বিল্ড করবেন নাকি এজেন্সি হায়ার করবেন।